এখন আমরা তিনটা টাইপের লোগো দেখব। তিনটা টাইপের মধ্যে ফার্স্টে আসতেছে টাইপোগ্রাফি লোগো। টাইপোগ্রাফি ফার্স্ট যেই এটা আসতেছে টাইপোগ্রাফি। লেখেন লোগো টাইপ তিনটা: টাইপোগ্রাফি, ইনফোগ্রাফি, ইনফোগ্রাফি। আর সিম্বোগ্রাফি। এর বাইরে আরো অনেক লোগো আছে, ওইগুলো আমরা আপাতত দেখব না। আর এর বাইরে যে লোগোগুলো আছে ওগুলো কোনো না কোনো ভাবে আপনার এই তিনটা টাইপের মধ্যেই পড়ে। এখন টাইপোগ্রাফি কোনটা? শুধুমাত্র টেক্সট দিয়ে যে লোগোগুলো করা হয় সেটাকে টাইপোগ্রাফি বলে, ঠিক আছে? দেন সিম্বোগ্রাফি কোনটা? শুধুমাত্র একটা আইকন বা একটা সিম্বল ইউজ করে যে লোগোটা করা হয় সেটাকে সিম্বোগ্রাফি বলে। আর দেন আসতেছে ইনফোগ্রাফি। ইনফোগ্রাফি হলো আপনার টাইপোগ্রাফি এবং সিম্বোগ্রাফির কম্বিনেশনে যে লোগোটা আসতেছে সেটাকে বলা হয় ইনফোগ্রাফি, ঠিক আছে? এখন টাইপোগ্রাফির কিছু যদি উদাহরণ দেই, স্যামসাং, নোকিয়া এগুলো একটা উদাহরণ হইতে পারে, ঠিক আছে? আর ইনফোগ্রাফি যদি কোনো উদাহরণ দেই এইখানে দেখানোর মতো, আচ্ছা এই যে ধরেন এই একটা লোগো আসতেছে, এইটা হলো আপনার ইনফোগ্রাফিক লোগোর মধ্যে পড়ে, ঠিক আছে? একটা সিম্বল ইউজ করা হয়েছে, নিচে টেক্সটও ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই যে আরেকটা লোগো আসছে, এইটাও আপনার ইনফোগ্রাফির মধ্যে পড়ে। আর সিম্বোগ্রাফিটা বলতে হলো নর্মালি যদি বুঝি একটু যারা একটু পপুলার হয়ে গেছে, যাদের নামের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে, এরকম কিছু লোগো আমরা দেখতে পারি। জাস্ট আইকনটা দেখলে আমরা সবকিছু বুঝতে পারি। যেমন অ্যাপেল আছে, তারপরে আর কি কি, উইন্ডোজ আছে। উইন্ডোজ উইন্ডোজ কিন্তু এখন, আগে উইন্ডোজ বলি কেন, মাইক্রোসফট, ঠিক আছে? মাইক্রোসফট আগে ইউজ করতে হলো আপনার ইনফোগ্রাফি, এখন ওরা ইনফোগ্রাফি থেকে আস্তে আস্তে সিম্বোগ্রাফির দিকে চলে যাচ্ছে। এখন ওরা ম্যাক্সিমাম প্রোডাক্টে মাইক্রোসফট লেখাটা বাদ দিয়ে দিচ্ছে, জাস্ট মাইক্রোসফটের যে আইকনটা, এই আইকনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো টাইপোগ্রাফি লোগোটা কারা ইউজ করে, ইনফোগ্রাফি লোগোটা কারা ইউজ করে এবং সিম্বোগ্রাফি লোগোটা কারা ইউজ করে? নর্মালি যারা পপুলার, অনেক বেশি পপুলার, টাইপোগ্রাফি এবং সিম্বোগ্রাফিটা তারা ইউজ করে, ঠিক আছে? এখন লোয়ার যারা কোম্পানি আছে তারাও চাইলে টাইপোগ্রাফিটি ইউজ করতে পারে, কিন্তু সিম্বোগ্রাফিটা তারা ইউজ করলে তাদের জন্য এটা ভালো না, কারণ তাদেরকে কেউ চেনে না। খুলতে হচ্ছে, আমার এখানে বাতাস আসতেছে। আচ্ছা, আমার এখানে বাতাস আসতেছে, সমস্যা নাই। আচ্ছা, তো নর্মালি আপনার যারা একটু পপুলার তারা টাইপোগ্রাফিটা এবং আপনার ইনফোগ্রাফিটা, সরি, সিম্বোগ্রাফিটা ইউজ করে। আর ইনফোগ্রাফি লোগোটা চাইলে সবাই ইউজ করতে পারে। এখন কোশ্চেন আসতে পারে, কেন পপুলাররা সিম্বোগ্রাফি বা টাইপোগ্রাফি ইউজ করবে? এখন আপনি যখন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে যাবেন, আপনার লোগোতে বেশি চাকচিক্য করা যাবে না।
আপনি চাচ্ছেন বিশাল বড় একটা ব্র্যান্ড করবেন, এখন আপনার স্টার্টআপটা হয়তো বা ছোট, ঠিক আছে? এখন সবাই শুরুতে কম নিয়ে শুরু করে, কিন্তু এই যখন একটু বড় ব্র্যান্ডের দিকে করবেন, আপনার টার্গেটটা যদি আগে থেকে বড় থাকে, তখন আপনাকে একটা ক্লাস মেনটেন করতে হবে। তো ক্লাস মেনটেন করতে গেলে যদি ইনফোগ্রাফি ইউজ করেন, তো ইনফোগ্রাফি থেকে যারা আগে শুরু করছে ম্যাক্সিমাম ইনফোগ্রাফি থেকে শুরু করে, দেন ইনফোগ্রাফি থেকে আস্তে আস্তে ওই যে টেক্সটটা থাকে টেক্সটটা বাদ দিয়ে দেয়, বা ওই যে আইকনটা থাকে এই আইকনটা আস্তে আস্তে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? তো যখন এটা বাদ একটা অংশ বাদ দিয়ে দেয় তখন কিন্তু এটার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো হুম, হ্যাঁ হ্যাঁ, পরিচিতি পাওয়ার পরেই সবাই আস্তে আস্তে বাদ দিয়ে দেয়। যেমন ওই যে অ্যাপেল, অ্যাপেল কিন্তু আগে ছোট্ট করে লেখা থাকতো অ্যাপেলের নিচে যে অ্যাপেল, ছোট্ট করে ফোনের নিচে, এখন কিন্তু আর লেখা থাকে না, এখন শুধু ওই আপেল, খাওয়া আপেলটারই ছবি থাকে, ঠিক আছে? তারপরে মাইক্রোসফট কিছু কিছু প্রোডাক্টে ওদের মাইক্রোসফট লেখাটা দেয়, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট থেকে আস্তে আস্তে মাইক্রোসফট লেখাটা বাদ দিয়ে দিচ্ছে। তারপর আর 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 কি 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 উদাহরণ দিব? হয় যে হন্ডা, হন্ডা কিন্তু ওদের গাড়িতে, হন্ডা যেটা হন্ডা ব্র্যান্ড, ওদের গাড়িতে কিন্তু আর ওই যে সামনে হন্ডা লোগোর সাথে হন্ডা যে আইকনটা থাকে ওইখানে কিন্তু হন্ডা লেখে না, ওইটাও কিন্তু সিম্বোগ্রাফির মধ্যে যায়। এমনি ওদের মেন লোগোতে আছে হন্ডা লেখাটা, ওরা এখন ইনফোগ্রাফি ইউজ করতেছে, কিন্তু ওরা যদি এখন চায় যে হন্ডা লেখাটা বাদ দিয়ে দিবে, শুধুমাত্র এইচটা রাখবে, এটা দেখলে কিন্তু সবাই বুঝবে যে না এটা হন্ডার লোগো, ঠিক আছে? তো যারা স্টার্ট আপ শুরু করে তাদের জন্য ইনফোগ্রাফিটা বেস্ট। আর যদি কেউ একটা নাম বা পরিচিতি পেয়ে ফেলে তখন চাইলে তারা সিম্বোগ্রাফি এবং ইনফো টাইপোগ্রাফিতে কনভার্ট হতে পারে। যেমন স্যামসাং যেটা আছে, স্যামসাং, স্যামসাং ফার্স্টে থেকেই স্যামসাং আর নোকিয়া যদি বলেন, ওরা ফার্স্টে থেকেই আপনার টাইপোগ্রাফি ছিল, এখনো টাইপোগ্রাফিতেই আছে, ঠিক আছে? ঠিক আছে, ফিউচারে হয়তো বা টাইপোগ্রাফি থাকবে, ওরা আর এটা চেঞ্জ করবে না, ঠিক আছে? এখন আমরা যদি করি, টাইপোগ্রাফি লোগোটা আমরা ইজিতে করতে পারবো। এখন ইজিতে করতে পারবো ঠিক আছে, এখন টেক্সট একটা লেখার পরে ওইটা টাইপোগ্রাফি হয়ে যায়। আমি একটা আমার নামটা লিখলাম, RASHED, আমি আমার নামটা লিখলাম, এটা টাইপোগ্রাফির মধ্যে পড়লো। এখন এই রাশেদটা লেখার জন্য এইখানে বিল্ট ইন অনেকগুলো ফন্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন এইটা আমার ভালো লাগতে পারে, এটা থেকে কোনোটা ভালো লাগতে পারে, ভালো লাগার পরে যদি সেটাকে আমি মনে করি না এটা লোগো হিসেবে ইউজ করব, চাইলে করতে পারেন। আবার অনেকে মনে হতে পারে যে না আমার এই বিল্ট ইন যত আছে এগুলো আমার ভালো লাগতেছে না, আমি কাস্টমাইজ নিজে একটা ফন্ট ক্রিয়েট করে সেটা দিয়ে আমার লোগোটা বানাবো, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে কাগজে কলমে আগে আর্ট করবেন একটা পেন্সিল দিয়ে, যে আপনি আরটাকে কিভাবে, আপনাদের নামের কথা দিয়ে আমার নামের কথা দিয়ে বলতেছে, আমি কি করব, আরটাকে কিভাবে আমি আলাদাভাবে আর্ট করতে পারি সেভাবে আর্ট করব, ঠিক আছে? এইটাকে কিভাবে আলাদাভাবে আর্ট করতে পারি সেভাবে আর্ট করব, এসটাকে কিভাবে একটু আলাদা দেখানো যায় সেটা ট্রাই করব। এইভাবে চাইলে আপনি আপনার নিজের একটা ফন্ট ক্রিয়েট করে সেটাকে পরে একটা ইমেজ তুললেন, ছবি তুললেন, একটা ইমেজ নিয়ে এসে ওইটাকে জাস্ট পেন টুলের মাধ্যমে পাথ করে আপনি ওইটাকে টাইপোগ্রাফি একটা টাইপোগ্রাফি লোগোতে রূপান্তর করতে পারবেন চাইলে, ঠিক আছে? তো এইটা গেল টাইপোগ্রাফির ক্ষেত্রে। আর সিম্বোগ্রাফির ক্ষেত্রে আইকন বানাইতে হবে, ঠিক আছে? এখন ইনফোগ্রাফির ক্ষেত্রে তো একটা পার্ট এখানে যাচ্ছে, তো সিম্বোগ্রাফির মধ্যে সিম্বলটা থাকতেছে, আর ইনফোগ্রাফির মধ্যে আরেকটা পার্ট থাকতেছে সিম্বলের। এখন সিম্বলটা কিভাবে করবেন আমরা সেইটা শুধু দেখব, বাকি কাজটাও করতে পারবেন না, লেখার কাজটা, লেখার কাজটা তো ইজিলি করতে পারবেন আপনারা। এখন এটা যদি সিম্বল করতে হয় সেটা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। ধরেন এই যে সিম্বোগ্রাফির আরেকটা উদাহরণ হতে পারে নাইকি, ঠিক আছে?
দেন আরেকটা আসতে পারে অডি। অডি ওদের সাথে ইউজ করে না। হ্যাঁ, কি বলতেছিলেন? কোনটা? এই যে আজকে কিভাবে বানাবেন লোগো, সেটা তো দেখাই দিচ্ছি। কোন জায়গায় থেকে? গুগল থেকে? গুগল থেকে? হ্যাঁ, বসানো যাবে। হ্যাঁ, ওইটা তো ফাইটা যাবে। এই জন্যই তো আজকে দেখাচ্ছি কিভাবে ভেক্টর করবেন, ওই জিনিসগুলোকে ক্রিয়েট করবেন, এটা বানানো দেখাচ্ছি আজকে। ধরেন আমরা সেই লোগোটা করতে অনেক বেশি সময় লাগবে, নাইলে এই লোগোটাই দেখাইতাম। আচ্ছা, অ্যাপেলের লোগোটাই দেখি আমরা। অ্যাপেলের লোগোটা কিভাবে বানাইছে এটা আমরা দেখবো এখন, ঠিক আছে? এখন আমার যদি কোনো আইকন নিজে বিল্ড করতে হয় বা কপি করতে চান, আমরা আপাতত কপিটা দেখছি, ঠিক আছে? কারণ একটা লোগো বানানোর আগে অনেক বেশি চিন্তা করতে হয়। আমি তো লোগো নিয়ে আগে চিন্তা করি নাই, তো নিজে থেকে কিছু এখন ক্রিয়েট করা পসিবল না। আমি কিভাবে একটা লোগো বানাতে হবে সেটা আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? কপি করে। তো এই লোগোটা ধরেন, এই লোগোটা করার জন্য আপনার ফার্স্টে লাগবে, মানে যে কোনো আইকন যদি করতে চান সেক্ষেত্রে আপনার পেন টুলের হেল্প নিতে হবে। এটা তো আপনি বিল্ট ইন কোনো সাইজ দিয়ে করতে পারবেন না, নাকি? তো আপনাকে পেন টুলের হেল্প নিতে হবে। পেন টুলটা আমি নিলাম। এখন আমার এইখান থেকে এইখানে যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে ফার্স্টে। আমি স্টার্ট করার জন্য এই পয়েন্টটাকে ডিসাইড করলাম যে এই পয়েন্টটা ঠিক আছে আমার জন্য। এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পরে এইখান থেকে হ্যান্ডেল বের করে নিচ্ছি একটা, ঠিক আছে? হ্যান্ডেল বের করে নিলাম, নেওয়ার পরে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। দেন এই হ্যান্ডেলটাকে একটু উপরের দিকে নিলাম। হ্যান্ডেলটাকে একটু দেখেন, আমি কিন্তু একসাথে দুইটা হ্যান্ডেল দিয়েই কাজ করতেছি, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টটাকে, মানে যদি শেপটাকে পারফেক্ট করতে চান একসাথে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করতে, হ্যান্ডেল দিয়ে কাজ করতে হবে। এখন এই জায়গায় আমি যখন কার্ভ শেপ করছি, আমার এখানে একটা কালার চলে আসছে, কারণ আমার ফিল কালারটা সিলেক্ট করা। আমি ফিল কালারটা নান করে দিলে শুধু পার্টটা থাকবে। আমি ফিল কালারটা নান করে দিয়ে শুধু পার্টটাই রাখলাম। স্ট্রোকেও কোনো কালার দিলাম না। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে চাইলে স্ট্রোকে একটা কালার দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন কি কোশ্চেন করতে চাইছিলেন? হুম, কি বের হয়ে যায়? আরেকটা হ্যান্ডেল বের হয় না, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হয় নাকি? ওই যে অল্টার চেপে ধরবেন, ঠিক আছে? অল্টার চেপে ধরলে, এটা তো বারবার বলতেছে, অল্টার চেপে ধরলে আপনার ই হবে, এটা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ই হয়ে যাবে। আপনার যে পেন টুলটা আছে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাথে রিপ্লেস হয়ে যাবে যখন অল্টার প্রেস করে ধরে রাখবেন। তো এইখানে আমি একটা কথা বলছিলাম যে আইকন যখন করতে দিছিলাম, তখন বলছিলাম যে আইকন করার সময় ট্রাই করবেন যত কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যায়, ঠিক আছে? এখন আমি চাইলে এইখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও কাজ করতে পারি, চাইলে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও কাজ করতে পারি। যেহেতু আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফার্স্টে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেখি, যদি না হয় সেক্ষেত্রে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। তো একটা অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট আমি এইখানে নিলাম, ঠিক আছে? এইখানে আমার একটা হ্যান্ডেল ছিল অলরেডি,
তো আলাদাভাবে আমি হ্যান্ডেলটা আর বের করি নাই। এখন হ্যান্ডেল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করব, দেখি হয় কিনা। হ্যাঁ, এই যে হ্যান্ডেলে যখন কাজ করবেন অল্টারটা প্রেস করে কাজ করতে হবে। ওকে, আমার এখানে হয়ে গেছে শেপটা, ঠিক আছে। আচ্ছা, এখন হয়েছে। তো হয়ে যাওয়ার পরে এইখানে একটা রাউন্ড আছে, কার্ভ আছে, এই কার্ভটা করব। এখন এই কার্ভটা করার জন্য আমি যে হ্যান্ডেলটা বের হয়েছিল এটা একটু বেশি বড় বের করে ফেলছিলাম। এটাকে চাইলে আমি আবার একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটু বেশি ভেতরে নিয়ে ফেলছি, আর একটু এদিকে নিলে ভালো হইতো হয়তোবা, ঠিক আছে। তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই শেপটা আনতেছি। ঠিক আছে, তারপরে আসতেছে এই শেপটা, এই শেপটা নেওয়ার জন্য এখন এই শেপটা নেওয়ার জন্য রোলারটা নিলাম। রোলার কিভাবে নিলাম, এই যে রোলার টানছি, ঠিক আছে। রোলার টানার জন্য কন্ট্রোল আর চাপবেন, লেখেন কন্ট্রোল আর চাপার পরে এরকম একটা রোলার আসবে। এখন এই রোলার থেকে আপনি চাইলে কোনো মাপ একটা অ্যাডজাস্ট লাইন টানার জন্য, চাইলে কোনো একটা লাইন নেওয়ার জন্য এইখানে ক্লিক করে মাউসের লেফট বাটনটা যখন নিচে আসবেন, নিচে আনবেন, যেখানে এনে ছাড়বেন সেখানে গাইডের মতো একটা লাইন চলে আসবে, ঠিক আছে। সেটা আপনি, এইটা আপনি ইউজ করতে পারেন ইন্ডিকেশন হিসেবে, মানে এইখানে আমি আমি এখন ইউজ করলাম অ্যাকচুয়ালি, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছিলাম। সো সো এই সোজাসুজি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, তো আমি এটার একটা মাপ নিয়ে নিলাম আর কি, ঠিক আছে। তো এইখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট লাস্ট। আচ্ছা, এখন যখন পেন টুল দিয়ে কাজ করতেছেন, ভুলক্রমে ভুলক্রমে কি আপনি একটা রোলার নিছেন, আপনার মনে হয়েছে এখন একটা রোলার দরকার, তখন যখন রোলারটা নিছেন তখন আপনার পেন টুলটা কিন্তু ওই যে যে পার্টটা আপনি করতেছিলেন সেই পার্টটাকে ছেড়ে দিছে। রোলারটা যখন ড্রাগ করে নিয়ে আসছেন সেই পার্টটাকে ছেড়ে দিছে। তো সেই পার্টটাকে আবার ব্যাক করার জন্য সিলেকশন টুল নেবেন। সিলেকশন টুল নিয়ে যে পার্টটা করতেছিলেন সেই পাথের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে যেই অ্যাঙ্কর পয়েন্ট লাস্ট নিছিলেন, মানে এই যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা লাস্ট নিছিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে আবার মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে আবার আপনার ওইখান থেকে পার্টটা শুরু হবে, ঠিক আছে। এখান থেকে পার্টটা শুরু করার জন্য যে আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এইখানে যে ওই পাশটা যেভাবে অ্যাডজাস্ট করছি, আমি দেখেন একসাথে কিন্তু দুইটা হ্যান্ডেল দিয়ে কাজ করতেছি, ঠিক আছে। একটা ছোট করতেছি আর একটা বড় করতেছি, বা একটা বড় করতেছি একটা ছোট করতেছি। কারণ যদি পারফেক্টলি অ্যাডজাস্ট করতে চান দুইটা হ্যান্ডেলকেই সমানভাবে এডিট করতে হবে আপনার, একটা কম বেশি করলে এডিটটা আর হবে না।
অ্যাঙ্কর পয়েন্টে নিলাম, নেওয়ার পরে আবার আরেকটা হ্যান্ডেল বের করলাম অ্যাঙ্কর পয়েন্ট থেকে। হ্যান্ডেলটা বের করার পর এইখানে হ্যান্ডেলটা একটু বড় লাগবে, এইখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে মেবি হয়ে যাবে। দেখি আগে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এখন হ্যান্ডেল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করি। হ্যাঁ, হয়ে গেছে। এখানে এই পর্যন্ত আমি চাইলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারতাম, এই পর্যন্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারতাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে পারতাম, কিন্তু আমি দেখতেছি যে হ্যান্ডেলটা আমার হ্যান্ডেল দিয়ে যদি অ্যাডজাস্ট করি আমার একটা অ্যাঙ্কর পয়েন্টে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া মানে আপনার এইখানে ডিজাইনের উপরে কিছু খামতি নিয়ে আসা, মানে একটু খুঁত নিয়ে আসা। আপনি একটা যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট নেবেন আপনার ডিজাইনটা তত বেশি তার পারফেক্টনেস হারাবে। ঠিক আছে, আপনি যত কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা ডিজাইন করতে পারবেন তত বেশি ওই লোগোটা ওই আইকনটা তত বেশি পারফেক্ট হবে। ঠিক আছে, তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে আমার হয়ে যাচ্ছে। এখন এইখানে যদি কারো রোলার লাগে, রোলারটা নিয়ে এনে মাপটা নিতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ, রোলার না নিলে আপনি যদি চোখ চোখ দিয়ে বুঝতে পারেন যে না এইখান থেকে এইটুকু নিলে আপনার এনাফ। আমি চাচ্ছি একবারে সেম টু সেম করার জন্য। ঠিক আছে, এখন আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি এইখানে নেই আমার ডিজাইনটা পারফেক্ট হচ্ছে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি রোলার দিয়ে জায়গাটা ডিসাইড করে নিয়েছি যে কোথায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। আপনি যদি না নিতে চান সেক্ষেত্রে তার জোর জবরদস্তি নাই। আমি এখানে রোলারটা নিলাম, নেওয়ার পরে আমার এই যে পেন টুলটা দেখেন, এই যে পার্টটা করতেছিলাম এই পার্টটা আবার ছুটে গেছে। এটাকে আবার করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে পেন টুলে আবার ক্লিক করব, ক্লিক করার পর আচ্ছা রোলারটা যখন নিবেন, এই যে রোলারটা যে নিচ্ছি যেটা গাইড আকারে আসতেছে, এটা নেওয়ার পরে গাইডটাকে লক বাটন করে রাখবেন। এই যে আমরা আগে গাইডটাকে লক করতাম না, লক গাইড ভিজিটিং কার্ডে দেখছি কিভাবে লক গাইড করতে হয়, এইভাবে লক করে নিব। লক করে নেওয়ার পর এখন পার্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পেন টুল নিলাম, এটার উপরে ক্লিক করতেছি। যদি এটা না করেন তাহলে কি হয়, গাইডটা সবসময় উপরে থাকে। এখন আপনি যখন পেন টুল দিয়ে ওই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে আবার ক্লিক করতেছেন তখন সে কি করতেছে আপনার এই গাইডের উপরে একটা নিউ অ্যাঙ্কর পয়েন্ট জেনারেট করতেছে। ঠিক আছে, তো গাইডটাকে লক করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে একটা আবার হ্যান্ডেল বের করতেছি, এখান থেকে একটা হ্যান্ডেল বের করতেছি, করার পরে দুইটা হ্যান্ডেলকে আমি অ্যাডজাস্ট করি। এইটুকু জায়গা আমার হয়ে গেল। এখন এইখান থেকে এইখানে একটা হ্যান্ডেল নিলাম। আচ্ছা আমি কিন্তু হ্যান্ডেল আর অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে পার্থক্য বুঝেন, যারা যারা বাসায় আইকন করছেন তাদের বোঝার কথা। আপনি আইকন করছিলেন, করেন নাই, তো হ্যান্ডেল বুঝতে হয়তো বা আপনার একটু অসুবিধা হবে। আমি কিন্তু আইকনটা এর জন্যই বাসায় করতে দিছিলাম, ঠিক আছে, যে নেক্সট ক্লাসে আপনাদের পেইন্ট টুলের কাজটা লাগবে। অ্যাকচুয়ালি যদি আপনি রিয়েল লাইফে কাজ করেন আপনাকে আইকন কোনোদিনও পেইন্ট টুল দিয়ে করতে হবে না। ঠিক আছে, আমি পেন টুল দিয়ে আপনাদের এই জন্য করতে দিয়েছিলাম যাতে এই লোগোর কাজগুলা বা সিম্বলের কাজগুলা যাতে আপনাদের করতে ইজি হয়, পেন টুলটা একটু প্র্যাকটিস হয়ে যেত। ঠিক আছে, যারা যারা করছেন তাদের হ্যান্ডেল এবং অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে সুবিধা হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট হলো আমি যে পার্টটা ক্রিয়েট করতেছি সেই পাথের একটা জায়গা থেকে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত। ঠিক আছে,
এখন এই যে আমি মাঝখানে পার্টটা নিলাম, এইখানে যে হ্যান্ডেল গুলা বের হচ্ছে, আমি যখন মাউসটাকে ড্রাগ করছি তখন হ্যান্ডেল বের হচ্ছে, বা যদি এক্সট্রা হ্যান্ডেল বের করতে চাই সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টের উপরে অল্টার ক্লিক করে যখন মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্রাগ করব তখন হ্যান্ডেল বের হচ্ছে। এখন এই হ্যান্ডেলগুলো আমার কাজে লাগবে, যে পার্টটা আমি নিলাম এই পার্টটাকে মডিফাই করার জন্য। যেমন আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি এবং এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, মাঝখানে এটা আমার পাথ ছিল, ঠিক আছে। এখন এইখানে দুইটা আমার ওই পার্টটার সাথে আরো দুইটা হ্যান্ডেল বের হইছে, এই যে এই পার্টটুকুর জন্য এই দুইটা হ্যান্ডেল, ঠিক আছে। এই দুইটা হ্যান্ডেল দিয়ে আমি কি করছি, এই যে একটা কার্ভ শেপ আসছে, এই কার্ভ শেপটাকে আমি পারফেক্টলি করতে পারছি দুইটা হ্যান্ডেলকে মুভ করে। তো হ্যান্ডেলগুলোকে মুভ করছি কিভাবে, আপনার কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমি জাস্ট মাউসের কার্সরটাকে হ্যান্ডেলের উপরে নিছি, নেওয়ার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্রাগ করলে যেই দিকে মাউসটাকে ড্রাগ করবেন সেই দিকে হ্যান্ডেলটা মুভ হবে, ঠিক আছে। তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, এটার হ্যান্ডেলটা বের করে নিচ্ছি এইখানে। দেন এইখানে ক্লোজ করার আগে আমি এটাকে একটু ঠিকঠাক করে নেব। আমার এই পর্যন্ত করার পর আমি দেখছি যে এইখানে আমার ক্লোজ করে দেওয়ার পর আমি চাইলে এটাকে মডিফাই করে এটাকে ঠিক করতে পারবো, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট ক্লোজ করে দিচ্ছি, এখানে আমার পার্টটাকে নিলাম, নেওয়ার পরে এখানে যতটুকু আমার দরকার করে নিচ্ছি। এখন এই অ্যাপেলের জন্য যে পার্টটা আমার দরকার ছিল এই পার্টটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। পার্টটা জেনারেট হয়ে যাওয়ার পরে এখন অ্যাপেলের কালারটা ফিল যেহেতু ব্ল্যাক দেওয়া আছে, আমি ফিল কালারটা নিচ্ছি। এই যে ফিল কালারটা সিলেক্ট করে এখানে ব্ল্যাক বাটনে চাপলাম, ঠিক আছে। ব্ল্যাক করলাম, ব্ল্যাক করার পরে দেখেন আমার অ্যাপেলটা চলে আসছে, ঠিক আছে। তো যদি স্ট্রোক কালার দিতে চান স্ট্রোক কালার দিলে স্ট্রোকটা চলে আসবে, ঠিক আছে। এখন এইটার পাশে এটা আমি দেখাইলাম, এই যে অ্যাপেলের লোগোটা কিভাবে আপনি করবেন। উপরে এটা কি আলাদাভাবে আর দেখাইতে হবে? তো এখানে চাইলে ধরেন অ্যাপেলের কালারটা আমি দিচ্ছি, এখন এখানে ব্ল্যাক দিতে পারেন বা গ্রেডিয়েন্ট কোনো শেপ দিতে পারেন। আমি গ্রেডিয়েন্ট ইউজ করতেছি আপাতত, ধরেন গ্রেডিয়েন্ট দিলাম, স্ট্রোকটাকে নান করে দিচ্ছি। গ্রেডিয়েন্টটা থাকবে আমার সিলভারের সাথে। তো সিলভার নেওয়ার জন্য নামতে হবে এটাকে, তো আমি সিলভার শেড আনলাম, ঠিক আছে। সিলভার শেডটা কিভাবে আনলাম, আমি দুই সাইডে একটু গ্রে কালার ইউজ করছি, ঠিক আছে। মাঝখানে একটু হোয়াইট কালার দিয়ে দিছি। গ্রেডিয়েন্টের মাধ্যমে আপনি চাইলে একটা কালারের বিভিন্ন শেড ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখন এটা হোয়াইটের মধ্যে আছে, হয়তো বা বোঝা যাচ্ছে না, একটু অন্য শেডের উপর নিয়ে যাই। আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম, এখন একটু দেখেন এইখানে কিরকম শেড আসছে। মাঝখানে একটু হোয়াইট দেখাচ্ছে আর হলো গিয়ে দুই সাইডে একটু গ্রে কালার দেখাচ্ছে। এখন যদি এই গ্রেডিয়েন্টটাও ভালো না লাগে, আপনি যদি চান গ্রেডিয়েন্টের শেডটাকে চেঞ্জ করবেন, এইভাবে দিতে পারেন। কিভাবে করলাম, গ্রেডিয়েন্ট টুল নিছি, গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল নিছি, এটাকে যেভাবে আমি দিতে চাচ্ছি সেভাবে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে চাইলে আপনি একটা লোগোর আইকন ক্রিয়েট করতে পারবেন। এখন আইকন ক্রিয়েট করার পরে আমি চাচ্ছি যে
এটা মাঝখানে এটার মধ্যে একটা টেক্সট দিব। কি নাম দেওয়া যেতে পারে? ধরেন এই নামটাই দিলাম। এখন টেক্সট যে দেব, আইকন এবং টেক্সটের মাধ্যমে যদি ইনফোগ্রাফি লোগো করতে চাই, সেক্ষেত্রে আইকন এবং টেক্সট দুইটাকে অ্যাডজাস্টেবল হইতে হবে। ঠিক আছে? ধরেন এই লোগোটার ক্ষেত্রে আমি এখন যেটা করলাম, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আইকনটা অনেক বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে? আইকনটা অনেক বেশি বড় হওয়া যাবে না, আবার অনেক বেশি ছোট হওয়া যাবে না। ঠিক আছে? তো আমি আইকনটাকে আরেকটু যদি ছোট করি, যদি এইরকম থাকে, এখন যদি আমি অ্যাডজাস্ট করি, আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট। ঠিক আছে? পারফেক্ট করার পর এখন আপনি চাচ্ছেন যে এই যে সিলভার কালারের শেডটা দিচ্ছেন, এটা সিলভার কালার থাকবে, আর লোগো টেক্সটের কালার, ধরেন টেক্সটের কালার কি দিবেন বলেন? ব্লু। তো যদি শুধু ব্লুর একটা শেড দিতে চান, সেক্ষেত্রে আপনি সলিড কালারটাই নিতে পারেন। সলিড কালারটা নিলাম। ঠিক আছে? ব্লু বলতে স্কাই ব্লু হয়ে গেল এটা। তো এই একটা শেড নিতে চাইলে সেক্ষেত্রে একটা শেড নিলাম। এখন যদি আপনার মনে হয় যে না আমি একটা শেড ইউজ করব না, আমি চাচ্ছি যে এইটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে, টেক্সটটাকে আউটলাইন করবেন। আউটলাইন করার পর এটা আপনারা এখন চাইলে গ্রেডিয়েন্ট করতে পারবেন। যদি আউটলাইন না করেন, সেক্ষেত্রে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট করতে পারবেন না। ঠিক আছে? আউটলাইন করলাম, আউটলাইন করার পরে আমি গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্ট করার পরে এখন এটাকে ব্লু করছি ফার্স্টে। সায়ান, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। যে এই কালারটা নিছি, এখন এই কালারটা নেওয়ার পরে আমি দেখতেছি যে প্রত্যেকটা টেক্সটের মধ্যে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট চলে আসছে, যেটা দেখতে খারাপ লাগতেছে। এই যে জয়েন্ট গুলাকে দেখতে খারাপ লাগতেছে। তো আমি চাচ্ছি যে পুরোটার মধ্যে একটা কি গ্রেডিয়েন্ট আসবে। একটা গ্রেডিয়েন্ট আনার জন্য গ্রেডিয়েন্ট টুলটা নিচ্ছি, এই সাইড থেকে এই সাইডে জাস্ট ড্র্যাগ করতেছি ক্লিক করে। ঠিক আছে? এখন এই গ্রেডিয়েন্ট শেডটা যদি আবার চেঞ্জ করতে চান, আপনি চাচ্ছেন যে ব্লু, এই যে ডার্ক ব্লুটা এখানে থাকবে, লাইট ব্লুটা এখানে চলে যাবে, সেক্ষেত্রে মাউসের লেফট বাটনটা এইখানে ক্লিক করে মাউসটাকে জাস্ট এই যদি শিফট প্রেস করে ড্র্যাগ করেন, সেক্ষেত্রে সোজাসুজি যাবে আর কি। ঠিক আছে? আর যদি শিফট প্রেস না করে ড্র্যাগ করেন, একটু উপরে নিচ হতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন। আর যদি কর্নালি দিতে চান, সেক্ষেত্রে আর শিফট প্রেস করবেন না। ঠিক আছে? এভাবে চাইলে আপনারা একটা লোগো ক্রিয়েট করতে পারেন। এখন লোগো তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, গুগল থেকে সুন্দর সুন্দর দেখে যেগুলো নিজে করতে পারবেন মনে হয়, এই যে আইকন সহ, আপনার বাসা থেকে অ্যাকচুয়ালি ইনফোগ্রাফি লোগো গুলো করবেন। কেউ চাইলে সিম্বোগ্রাফি গুলো করতে পারেন, টাইপোগ্রাফি গুলো করার দরকার নেই আপাতত। হ্যাঁ হ্যাঁ। তো ইনফোগ্রাফি লোগো গুলো করবেন, আর যে আইকন গুলো থাকবে এইটাকে জাস্ট কপি করবেন। ঠিক আছে? টেক্সটটা মিলুক না মিলুক ওটা সমস্যা নাই। ঠিক আছে? কেউ যদি চান সেম টু সেম কপি করতে, টোটালটাকে পেন টুল দিয়ে করে ফেলবেন। আর যদি কেউ না চান যে না শুধু আইকনটা আমি করব, সেক্ষেত্রে শুধু আইকনটাকে কপি করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 6 তলায়। হ্যাঁ হ্যাঁ, না ক্লাস নিতেছি। এই একটু বেড়ে যাবে এখনই। কেন? 10 মিনিট লাগবে। 10-15 মিনিট। তাহলে তো জাম গা তখন। রাত্রে কথা হবে না? রাত্রে কথা হবে না? আচ্ছা। তো এইভাবে আপনারা বাসা থেকে লোগো ডিজাইন লিখে সার্চ করবেন গুগলে, বা লোগো লিখে সার্চ করলে আসবে। হ্যাঁ, ওই যে ক্লিপিং মাস্ক করছি একটু আগে যেটা দেখাইলাম।
টেক্সটের মধ্যে দেখাইলাম না ক্লিপিং মাস্ক করছি, ওইটা একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করছি, ঠিক আছে? ধরেন এই যে এইখানে এই অ্যাপেলের অর্ধেক অংশ আপনি নিতে চাচ্ছেন, ঠিক আছে? একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? বাকি অর্ধেক চলে গেছে, এই অর্ধেকটুকু আছে। এখন মেক ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে কোনো ইমেজকে যদি মেক ক্লিপিং মাস্ক করতে চান, সেক্ষেত্রে ইমেজটা পেছনে থাকতে হবে, কোনো রেক্টেঙ্গুলার বা যেই শেপের মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন সেটা সামনে থাকতে হবে, উপরে থাকতে হবে, ইমেজটা পেছনে থাকতে হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? কোনটা কোনটা কোকা কোলার নিচে এইটা? এইটা এটা অ্যাডভান্স লেভেলের না, এটা ওইভাবেই করতে পারবেন পেন টুল দিয়ে যদি চান। পেন টুল দিয়ে সব লোগো করাই পসিবল। এটা যে পেন টুল দিয়ে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করবেন। এখন আলাদা আলাদা করার পরে কি করছে ওরা, একটা ইলিপস নিছে, এই শেপগুলো আলাদা আলাদা ক্রিয়েট করার পর একটা ইলিপস নিছে, সেটার মধ্যে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেটার মধ্যে এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। আর যদি এটা না চান, তা আরেকটা কাজ আছে পাথ ফাইন্ডারের, সেটা আমরা নেক্সটে কোনোদিন আলোচনা করব, ঠিক আছে? আপাতত আজকে যতটুকু দেখাইছি এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। আর আইডি কার্ড প্র্যাকটিস বাদ ছিল, আইডি কার্ডটাও প্র্যাকটিস করেন, বাসায় দু একটা ক্রিয়েট করুন, আর লোগো করে নিয়ে আসবেন 5 থেকে 6টা, ঠিক আছে? নেক্সট ক্লাসে। আর আমি আইকনটা অ্যাকচুয়ালি এই কারণেই করতে বলছিলাম যাতে এই লোগোর ক্লাসটা আপনাদের ইজি মনে হয়। যদি আইকনগুলো করতেন পেন টুল দিয়ে, আজকে হ্যান্ডেল আর অ্যাঙ্কর পয়েন্টের কাজগুলো ভালোভাবে বুঝতে পারতেন, ঠিক আছে? বাসায় লোগোটা করেন, আমি আপাতত ক্লাস